98.3 মির্চিতে আমি মির্চি অয়ন্তিকা আপনার সাথে, এবং আজকে আমার সঙ্গে একজন স্পেশাল গেস্ট রয়েছেন যার নাম ডক্টর সোমা মুখার্জি। শি অ্যাকচুয়ালি ইজ এ সায়েন্টিফিক রিসার্চার অ্যাট নেতাজি সুভাষ চন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। কেমন আছেন আপনি? খুব ভালো আছি অয়ন্তিকা, আর আজকে এখানে এসে এবং তোমার সাথে কথা বলতে আমার খুব ভালো লাগছে। ক্যান্সার বললেই তো লোকে একটুখানি মুখটা কিরকম ছ্যাত করে ওঠে এবং সবাই ভাবে এই কেন আবার রোগভোগ নিয়ে কথা বলা শুরু করলো। সো লেটস ফ্লিপ দ্য স্টোরি। আমরা বরঞ্চ জিজ্ঞাসা করি তোমাকে যে এমন একটা মোটিভেশনাল গল্প তুমি আমাদেরকে বলো যেই গল্পটা শুনলে সাধারণ মানুষ প্রচণ্ডভাবে মোটিভেটেড ফিল করবে, ইন্সপায়ার্ড ফিল করবে, যেখানে তুমিও একটা ওই ইভিলের ওপরে ভালো শক্তির জয়, সেটা যেটা আর কি আমাদের দুর্গাপুজোর মূল মন্ত্র, সেটা আরো একবার প্রমাণিত হবে। একটা গল্প, বেশ কিছু গল্প বলতে পারি, বেশ কিছু মানুষের কথা বলতে পারি যারা কিন্তু আমাদের হসপিটাল থেকে ট্রিটমেন্ট পেয়ে এবং বিশেষ করে ডক্টর আশিস মুখোপাধ্যায়ের কাছে ট্রিটমেন্ট পেয়ে তারা কিন্তু একদম স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। একজনের কথা বলতে পারি যার আজ থেকে অনেক বছর আগে 2000 সালে তার বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন হয়েছিল এবং ডক্টর আশিস মুখোপাধ্যায় প্রথম টাটা মেমোরিয়াল ক্যান্সার হসপিটাল থেকে কলকাতায় ফিরে এসে উনি ইস্টার্ন ইন্ডিয়াতে প্রথম বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন শুরু করেছিলেন। আচ্ছা, তো সেই সময় একজন নার্সের চাকরি করতেন একটি মেয়ে, সে একটি ছেলেকে বিয়ে করবে বলে ঠিক করে, বাট আনফর্চুনেটলি সেই ছেলেটির ক্যান্সার ধরা পড়ে। তখন কিন্তু ডক্টর মুখার্জি তাকে বিএমটি করেছিলেন। সেই নার্স কিন্তু খুব সাহস দেখিয়ে সেই ছেলেটিকেই বিয়ে করেছিল, আর আজকে বলতে খুব ভালো লাগছে যে তারা কিন্তু খুব সুখে সংসার করছে। তবে শুধুমাত্র লোকজনের জীবন যে ট্রান্সফর্ম করছেন আপনারা তা নয়, আপনাদের নিজেদেরও একটা বড় ট্রান্সফরমেশন হয়েছে। অবশ্যই 2018 সালে ডক্টর আশিস মুখোপাধ্যায় নতুন ক্যাম্পাস লঞ্চ করেছেন নয়াবাদে, এবং এই যে একটা জার্নি, কিরকম ভাবে মোটিভেটেড হয়েছেন, ইন্সপায়ার্ড হয়েছেন যে এত বড় একটা স্টেপ, এত বড় একটা লিপ নিয়েছেন? 1999 সালে ডক্টর আশিস মুখোপাধ্যায় প্রায় 5 বছর টাটা মেমোরিয়াল ক্যান্সার হসপিটালে উনি ওখানে কর্মরত ছিলেন। সেখানেই বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশনের ট্রেনিং এবং মেডিকেল অঙ্কোলজির ট্রেনিং ইত্যাদি করেছেন। তারপরে না উনি বিদেশে বেশ কিছু জায়গায় সুযোগ পেয়েছিলেন, যেখানে গিয়ে হয়তো উনি ওনার নিজের ক্যারিয়ারটাকে খুব উঁচুতে নিয়ে যেতে পারতেন, অনেক অর্থ উপার্জন করতে পারতেন, বাট ওনার সামহাউ মনে হয়েছিল যে এই টাটা মেমোরিয়াল হসপিটালে এত পশ্চিমবঙ্গ থেকে বাঙালিরা যান, তো আমি যদি কলকাতায় এই টাটার মতো একটা প্রতিষ্ঠান করতে পারি, এবং বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন তখন ইস্টার্ন ইন্ডিয়া তার আগে অবধি হয়নি, তো এটা আমি যাতে শুরু করতে পারি এবং খুব কম মূল্যে শুরু করতে পারি। তো পার্ক স্ট্রিটে একটা রেন্টেড নার্সিং হোমে উনি কাজকর্ম শুরু করেছিলেন। সেখানে প্রচুর মানুষের ট্রিটমেন্ট হয়েছে, বিএমটি হয়েছে, রিসার্চও স্টার্ট করেছেন। ওনার কোথাও মনে হচ্ছিল যে এই জায়গাটা যথেষ্ট বড় নয়, এখানে রেডিওথেরাপি নেই, নিউক্লিয়ার মেডিসিন নেই, বড় ওটি নেই, আরও যে আধুনিক ব্যবস্থাগুলো রয়েছে, আধুনিক যে চিকিৎসা ব্যবস্থা রয়েছে ক্যান্সারের, সেগুলো আমাকে করতে হবে এবং এরকম একটা স্বয়ংসম্পূর্ণ একটা ক্যান্সার হাসপাতাল করতে হবে যেখানে একবার ক্যান্সার পেশেন্ট এলে তাকে আর বাইরে আর কোথাও যেতে হবে না। তো সেই উদ্দেশ্যে কিন্তু চেষ্টা করা, এবং তারপরে এই নয়াবাদের, গড়িয়ার নয়াবাদের এখানে এই নতুন যে হাসপাতাল আমাদের, সেটা কিন্তু এক ছাদের তলায় সমস্ত সুযোগ সুবিধা সম্পন্ন, একদম আধুনিক মানের সুযোগ সুবিধা সম্পন্ন সমস্ত ডিপার্টমেন্ট নিয়ে ওনার এই হাসপাতাল তৈরি করা। কোথাও একটা গিয়ে সার্ভিস হিসেবে এখনো আপনি সেই স্বপ্নটাকে বাঁচিয়ে রেখেছেন, এবং ডেফিনেটলি এটা আরো অনেক বড় হবে। সেই জন্যই আজকে আমরা এখানে আরো মানুষের কাছে পৌঁছিয়ে যাবে, সেই আশা আমিও করব। যেই ফ্যামিলিগুলো এখন এই মুহূর্তে খুব ওয়ারিড, মানে এটা খুব আনপ্রেডিক্টেবল একটা লাইফস্টাইল ডিসঅর্ডারের জায়গায় গিয়ে পৌঁছিয়েছে, যারা প্রচন্ড ভীত সন্ত্রস্ত হয়ে থাকে এই রোগটা নিয়ে, তাদেরকে কি মেসেজ দেবেন আপনি? যে এটাতে ভয় পেয়ে কোনো লাভ নেই, কারণ ভয় পেয়ে সরে গেলে তো রোগটা ছেড়ে দেবে না, বাট এটাতে সচেতনতাটা ভীষণভাবে জরুরি। মানে আগে না ট্রিটমেন্টটা ছিল অনেক ব্লান্ট, মানে ওই চোখ বন্ধ করে একটা তীর ছোড়ার মতো। এখন কিন্তু ভীষণভাবে ক্লিয়ার, মানে এখন এত অ্যাডভান্সমেন্ট হয়েছে, তাতে কিন্তু একটা পেশেন্টের কি তার জিন প্রোফাইল আছে সেগুলো দেখে একদম টার্গেটেড থেরাপি দেওয়া হয়।
এবং ভীষণ কাস্টমাইজড, মানে প্রত্যেক পেশেন্টের জন্য স্পেসিফিক প্রিসাইজ ট্রিটমেন্ট করা হয়। তাতে কিন্তু এই একই ক্যান্সারে যেটা কয়েক বছর আগে খারাপ ছিল, এখন কিন্তু মানুষ অনেক দিন পর্যন্ত সুস্থ জীবনযাপন করছে, রেসপন্স ইজ মাচ বেটার। সেজন্য মানুষের ভয় না পেয়ে সচেতন হওয়া জরুরি, প্রত্যেক বছর নিজের হেলথ চেক আপ করানো জরুরি, আর একটু চোখ কান খোলা রেখে, আর লাইফস্টাইলটা তো নিশ্চয়ই একটা ফ্যাক্টর। আচ্ছা, যাদের ক্যান্সার হয় সেই মানুষগুলোর কথা যদি ভাবি, ইট টেকস আ লট অফ ফিজিক্যাল পেন, মেন্টাল ট্রমা যারা এই পুরো জার্নিটার মধ্যে দিয়ে যাচ্ছে। এবং আপনি শুধু যে একটা অনকোলজি কেয়ার দিচ্ছেন তা নয়, আপনি একটা সাপোর্ট সিস্টেমও তৈরি করছেন ইন অ্যান্ড অ্যারাউন্ড ইয়োর পেশেন্ট। সেখানে আপনার টিম অফ এক্সপার্টস যারা ওষুধ দিচ্ছে, থেরাপি ডিসাইড করছে, যারা প্রতিনিয়ত কাউন্সেলিং করছে, এই যে সাপোর্ট টিমটা এরকমভাবে এই মানুষগুলোকে একটুখানি নার্চার করে, যদি আপনি বলেন। ক্যান্সারের ট্রিটমেন্টটা খুব প্রলংড হয়, তারা 6 মাস 8 মাস 2 বছর ধরে ট্রিটমেন্ট চলে, কারোর 5 বছর চলে। তো একটা না, আমি দেখেছি যে হসপিটালের সাথে একটা যেন পরিবার তৈরি হয়ে যায়। তারা কত সুন্দর, মানে এই জিনিসটা আমার হাসপাতালে আমি ভীষণভাবে আনন্দিত, এবং আমি খুব প্রাউড ফিল করি, এবং আমি প্রাউডলি বলতে পারি যে সত্যি আমার হাসপাতালের চিকিৎসকরা এবং অন্যান্য যে কর্মীবৃন্দ এবং যে নার্সরা রয়েছেন, তারা কিন্তু সত্যিই ভীষণভাবে ভালো, এবং এরকম একটা যেন মনে হচ্ছে ফ্যামিলির কারোর সাথে কথা বলছে। এটা আমার দেখে খুব ভালো লাগে। সেটা কিন্তু আমি গর্বের সাথেই বলতে পারি, আমার হাসপাতালের কর্মীরা সত্যিই খুব ভালো, এবং চিকিৎসকরাও। NCRI এর তো একটা আলাদা আইডেন্টিটিও আছে। ইট ইজ নট জাস্ট আ হসপিটাল, ইট ইজ অলসো রিসার্চ ইউনিট। হ্যাঁ, সেক্ষেত্রে ওনার এই ভিশনটা কেন ছিল এবং এখন এটা কিভাবে রূপান্তরিত হচ্ছে? রিসার্চ না হলে কিন্তু কখনো একটা ট্রিটমেন্ট এগোতে পারে না। যে কোনো হসপিটাল, সেটা কিন্তু যদি তার রিসার্চ ডিভিশন থাকে তবেই সেটা কিন্তু আপডেটেড হবে। তো ডক্টর মুখার্জির কোথাও উনি ভীষণ একজন ভিশনারি লিডার ছিলেন। ওনার কোথাও মনে হয়েছিল যে আমি যদি একটা ইনস্টিটিউট করি আর সেটাকে যদি আগামী দিনে এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে তার একটা রিসার্চ উইং অবশ্যই দরকার। আর শুধু শুরু করেন না, সেটা কিন্তু একেবারে রেকগনাইজ ছিল বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। আমাদের প্রচুর ICMR, DST, DBTর প্রজেক্ট চলে। শুধু তাই না, আমাদের সায়েন্টিস্টরা কাজ করেন, তাদের আন্ডারে ফেলোরা PhD করে। আমরা যাদবপুর ইউনিভার্সিটির সাথে অ্যাফিলিয়েটেড, ওয়েস্ট বেঙ্গল হেলথ ইউনিভার্সিটির সাথে অ্যাফিলিয়েটেড, আমাদের অনেকগুলো কিন্তু একাডেমিক কোর্স চলে। তো এই জায়গাটাতেও আমি চেয়েছি যে ট্রিটমেন্ট যেমন চলবে হসপিটালে, প্যারালালি কিন্তু রিসার্চও চলবে। মাই নেক্সট কোয়েশ্চেন ওয়াজ যে লো ইনকাম গ্রুপের যে মানুষরা রয়েছে, তারা এই আপনাদের এই অ্যাডভান্সড রিসার্চ ফাইন্ডিংস এর থেকে বেনিফিটেড কিভাবে হচ্ছে? হ্যাঁ, মানে মিশনটাই ছিল যে পয়সার জন্য যেন কোনো পেশেন্ট ট্রিটমেন্ট না পেয়ে ফিরে না যায়। সেই মিশনটা কিন্তু এখন আমাদেরও। আমরাও মনে করি ট্রিটমেন্ট কিন্তু পয়সার অভাবে থেমে থাকবে না, যেমন করে হোক। সেটা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল হোক, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হোক, স্বাস্থ্যসাথী বা অন্যান্য কোনো একটা স্কিম হোক, অনুদান, অথবা আমাদের হিমাদ্রি মেমোরিয়াল ট্রাস্ট বা আশিস ট্রাস্ট, এগুলো তো আছেই। এটার সাথে কিন্তু আমি গর্বের সাথে বলতে পারি, আমার হসপিটালে যে চিকিৎসকরা রয়েছেন, যে ডাক্তাররা রয়েছেন, তারা কিন্তু তাদের স্যালারি স্যাক্রিফাইস করেও এরকম ডোনেট করেন। আরও একটা সাইড রয়েছে, NCRI কি ইউনিক মেথডে রুরাল এরিয়াতে মানুষজনের কাছে পৌঁছে যাচ্ছে? যে দায়িত্ব আমাদের পালন করার কথা, সেটা হচ্ছে আমরা ক্যাম্প করে থাকি মানুষকে জানানোর জন্য। এই যেটা বললে যে রুরাল বা আমরা রিমোট এরিয়াতে বা রুরাল এরিয়াতে আমরা যাই। আমাদের এখন তো অনবরত ক্যাম্প হচ্ছে, সপ্তাহের মধ্যেও হচ্ছে। এছাড়া প্রতি রবিবারই আমরা ক্যাম্পে যাই। এবং খুব ভালো একটা জিনিস হচ্ছে যে এই আমাদের একটা মোবাইল ক্যান্সার ভ্যান আছে। তো যে এরিয়াতে আমরা ক্যাম্পে গেলাম, সেখানে গিয়ে আগে আমরা সমস্ত সাধারণ মানুষের মধ্যে একটা অ্যাওয়ারনেস লেকচার দিই যে তোমরা সচেতন হও, এই সিমটম দেখলে তোমরা একটু সচেতন হয়ে ডাক্তারের কাছে যাও। আচ্ছা, সার্ভাইকাল ক্যান্সারের ক্ষেত্রে ভ্যাকসিনেশনটা এখন পর্যন্ত কতটা? না, নিশ্চয়ই সেটার দরকার আছে, বাট সেটা মানে কি, হোয়াট ইজ দ্য রেট অফ দিস ভ্যাকসিনেশন? মহিলারা কি অ্যাকচুয়ালি এগিয়ে এসে সেই অর্থে ভ্যাকসিন নেয়? না, এটাও কিন্তু তোমার সচেতনতা একটা ব্যাপার, অর্থনৈতিক একটা ব্যাপার। এখন সার্ভাইকাল ক্যান্সারের ভ্যাকসিন কি খুব এক্সপেন্সিভ? একটু তো এক্সপেন্সিভ বটেই। একটু বলতে আমি বলতে চাইছি, যেমন ধরো যদি পুরো কোর্সটা নেওয়া যায়, দুটো কোম্পানির আছে, তো খুব মিনিমাম হলেও একটা 2 থেকে 2,500 টাকা লাগে।
তাদের দুবার মানে 9 থেকে 14 বছর পর্যন্ত দুবার নিতে হয় ভ্যাকসিনটা, আর 26 বছর পর্যন্ত 3বার নিতে হয় ভ্যাকসিনটা। 40 বছর পর্যন্ত যে নেওয়া যায় বলে, এখন বলা হচ্ছে যে 45 বছর পর্যন্তও নিতে পারে, সেক্ষেত্রেও কিন্তু 3টে ডোজ নিতে হবে। আর এই ভ্যাকসিনের যে পুরোটা যদি কভার করতে হয়, ভাইরাল যে এক্সনটা আছে পুরোটা কভার করতে গেলে কিন্তু ভ্যাকসিনটার মোটামুটি 10 থেকে 10,500 টাকা দাম পড়ে। আর এক্ষেত্রে সরকারের অনুদান কিরকম? সরকারের অনুদান যেমন রেড লাইট এরিয়াতে যারা থাকেন তাদের জন্য কিন্তু ফ্রি অফ কস্টে সরকারি জায়গা থেকে ভ্যাকসিন দেওয়া হয়। আচ্ছা, এটা আছেই। এখন কিন্তু অনেক এনজিও এবং সরকারও অনেক স্কিম করছেন যাতে কিন্তু নিতে পারে। অনেকে বলে যে বিনাইন টিউমারের ক্ষেত্রে বায়োপসি ঠিক আছে, বাট যদি অ্যাক্টিভ টিউমার থাকে আর বায়োপসি করা হয় তাহলে সেটা ছড়ানোর চান্সেস বেড়ে যায়। সো হোয়াট ইজ দ্য রাইট ওয়ে টু গো ফর ইট? বায়োপসি আগে না বায়োপসি পরে? বায়োপসি কিন্তু করতেই হবে, ওটাই হচ্ছে তোমার একমাত্র কনফার্মেটরি একটা টেস্ট, যেটা না করলে তুমি ক্যান্সারকে প্রুভ করতেই পারবে না। তো বেনাইনের ক্ষেত্রে তো কোনো প্রবলেম নেই। যেটা ম্যালিগনেন্টের ক্ষেত্রে বলা হয় যে একটা নিডল প্রিক করলে ওখানে একটা স্টিমুলেশন দেওয়া হলো, তার মানে ওটা স্প্রেড করবে, ঠিক সেরকম না ব্যাপারটা একবারেও ভুল নয়, কিন্তু একেবারে ঠিকও নয়। এই কারণে যখন কারোর ক্যান্সারটা হয়েইছে তখন তো তুমি তাকে প্রপার ট্রিটমেন্ট দেবে, তবে তো তাকে প্রিভেন্ট করবে বা আটকাবে বা বার্ডেন কমাবে বা কিওর করবে, হোয়াট এভার যাই করো না কেন। কিন্তু তুমি যদি বায়োপসিটাই না করো, যে বায়োপসির ভয়ে কিছু না করে বসে রইলে, তো ডিজিজটা তো আরো প্রোগ্রেস করলো আর আরো খারাপের দিকে গেল। There's no other way to prove cancer. Spirituality কতটা পজিটিভ থিঙ্কিং, পজিটিভ রিইনফোর্সমেন্ট, অ্যাফার্মেশনস মানুষকে কতটা সুস্থতার দিকে নিয়ে যেতে পারে, আপনার কাছে যদি কোনো এটা নিয়ে এক্সপিরিয়েন্স থাকে আপনি বলতে পারেন। তো আমার রবীন্দ্রনাথের একটা গানের লাইন খুব মনে পড়ে, জীবনও যখন শুকায়ে যায় করুণা ধারায় এসো। আমার মনে হয় সেটা কোনো ধর্ম না, এই যে স্পিরিচুয়াল ব্যাপারটা বললে, অলমাইটির কাছে নিজেকে সমর্পণ করা, সেখান থেকেই শক্তি পাওয়া, এবং বাকি আমাদের যা করণীয় কর্তব্য বা কর্ম যা আছে সেটাকে করে যাওয়া, এই জিনিসটা ভীষণভাবেই মনে হয় বা মনে হয়েছে। সেই জন্য যখন আমাদের এই হাসপাতালটা হয়, আমার কোথাও মনে হয়েছিল যে যে ধর্মের মানুষই হোক না কেন, যেন একটা প্রার্থনা গৃহ বা প্রেয়ার রুম একটা থাকে, যেখানে তারা এসে অলমাইটিকে এটাই বলতে পারেন, সে যে ধর্মই হোক না কেন, যে জীবনও যখন শুকায়ে যায় করুণা ধারায় এসো। NCRI এর মতন একটা ইনস্টিটিউটের খানিক হলেও সাপোর্ট থাকে, তাহলে আমার মনে হয় জার্নিটা প্রচণ্ড দুর্গম একটা পথ, যাতায়াত করা একটু সুবিধের হয়ে যায়। আর সেই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার এই প্রতিষ্ঠান, আপনার এই ভিশন আরও অনেক সাকসেস পাক, এটুকুনি আমি আশা করব। থ্যাংক ইউ।